ওকে, তো আজকে আমরা যেটা স্টার্ট করব মেশিন। ওকে, তোমাদের সোমবার ক্লাসটা নিতে পারিনি, এই ঝড়ের চক্করে কিছু করার ছিল না। যারা ওকে, তো মেশিনে আমরা কি কি পার্ট পাই, তোমাদের এটা হচ্ছে মেশিন 1। যারা ডিপ্লোমা করে এসছো তারা জানো, যারা ডিপ্লোমা স্টুডেন্ট নয় তারা ফার্স্ট টাইম মেশিন পড়ছো। তো মেশিনে ফার্স্ট হচ্ছে আমাদের ট্রান্সফরমার, দেন হচ্ছে ডিসি মেশিন। দেখো, মেশিন মানেই হচ্ছে মোটর, অ্যান্ড জেনারেটর। ওকে, দুটো একসাথেই পড়াবো আমি। যখন ডিসি মেশিন শুরু করবো, অ্যাট ফার্স্ট আমরা ট্রান্সফর্মার দিয়ে স্টার্ট করবো। ওকে, যখন ডিসি মেশিন শুরু করবো আমি একসাথেই দুটো পড়াবো, মোটর ট্রান্সফর্মার একসাথেই। দেন হচ্ছে ইন্ডাকশন, ইন্ডাকশন মেশিন আমরা মেনলি যে দুটো পড়বো সেই দুটো হচ্ছে সিঙ্গেল ফেস আর একটা হচ্ছে 3 ফেস, এই 5 ফর ফেস। ওকে, শর্টে আমরা এরকম করে লিখি, বুঝতে না পারলে ফেস এইভাবে লিখতে পারো। ওকে, সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ। দেন হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন, এর মধ্যেও আমরা মোটর জেনারেটর দুটোই পড়ব। লাস্ট হচ্ছে স্পেশাল মেশিন, এর মধ্যে আমরা অনেক ধরনের স্পেশাল কিছু মেশিন থাকে, ঠিক আছে, সেগুলো দেখব। তার মধ্যে আমি একটা এক্সাম্পল তোমাদের দিতে পারি, স্টেপার মোটর যেমন আছে, ঠিক আছে, এসি সিরিজ মোটর, এরকম বিভিন্ন ধরনের স্পেশাল মেশিন আছে। এবার এই সিঙ্ক্রোনাস মেশিনের জেনারেটরকেই আমরা অল্টারনেটর বলে থাকি, অল্টারনেটরও বলে থাকি। ওকে, তো আমরা অ্যাট ফার্স্ট স্টার্ট করব ট্রান্সফরমার দিয়ে। তো মেশিনের জন্য ভালো বই যদি বলো, নর্মালি বিটেক লেভেলে কেউ সাজেস্ট করে না, বাট আমি তবুও বলছি ভালো বই, নো টেনশন, বিএল থেরেজা পার্ট 2। ওকে, ভালো বই। তাছাড়াও যদি মনে হয় না স্যার আমি অন্য কোনো বই ফলো করতে চাই, তাহলে পিএস ভীমরা, বইয়ের নাম হচ্ছে জেনারেলাইজ থিওরি অফ মেশিন। যদি পুরনো বই কেনো তাহলে এটা দুটো পার্ট পাবে, আর যদি নতুন বই কেনো একটাই পার্টে আসে, জেনারেলাইজ থিওরি অফ মেশিন পিএস ভীমরা, এইটাই নেবে। যদি আরও অন্য বই দেখতে চাও এর থেকে আরও ভালো, তাহলে ডিপি কোঠারি, এগুলো সব বই আমি পড়েছি। তো এই ডিপি কোঠারির বইটা আমি বলবো ইনিশিয়ালি না কেনার, মেশিন একবার দুবার পড়া হয়ে যাওয়ার পরে ডিপি কোঠারি বই পড়লে বুঝতে পারবে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইংলিশটা বড্ড শক্ত, এটা বুঝতে একটু কষ্ট হবে। তো এই হচ্ছে আমাদের জার্নি। তো আমরা ট্রান্সফরমার দিয়ে স্টার্ট করব। ট্রান্সফরমার পড়ার আগে আমাদেরকে পড়তে হবে ম্যাগনেটিক সার্কিট কী জিনিস, ঠিক আছে, বা তোমরা দেখবে তোমাদের সিলেবাসেও আছে ম্যাগনেটিক সার্কিট। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। কারো কোনো কোশ্চেন অ্যাবাউট মেশিন? নো কোশ্চেন, রাইট? ওকে, দেখো, তো মেশিন কিছুই না। হোয়াট ইজ মেশিন? তোমরা তো সবাই 3 ইডিয়েট দেখেছো। মেশিন কি? কিছুই না, যেটা আমাদের কাজকে সহজ করে, তাই না? তো মেশিন শুরু করার আগে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। সবার আগে ফার্স্ট আমি বলবো হোয়াট ইজ ম্যাগনেট। দেখো, ম্যাগনেটকে আমরা নর্মালি দুটো ভাগে ভাগ করে থাকি।
নর্মালি কি কি, একটা হচ্ছে স্যার পার্মানেন্ট ম্যাগনেট, সবাই আমার সঙ্গে নোট করে নেবে, আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যাগনেট। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা ভ্যারিয়েবল ম্যাগনেট। এই পার্মানেন্ট ম্যাগনেটের এক্সাম্পল যদি দেখি আমরা, দিস ইজ নট আ মানে এটা কিন্তু মানে টাইপ নয়, এটা এক্সাম্পল নিচ্ছি আমি এখানে। ওকে, ন্যাচারাল ম্যাগনেট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই। ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই। ওকে, আর ভ্যারিয়েবল ম্যাগনেটের যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে হবে ইলেকট্রোম্যাগনেট উইথ এসি সাপ্লাই। ওকে, তো ফার্স্ট আমরা ন্যাচারাল ম্যাগনেট নিয়ে আমাদের আলোচনা শুরু করব আজকের। ওকে, দেখো ন্যাচারাল ম্যাগনেট, কোথাও না বুঝলে অবশ্যই আমাকে সঙ্গে সঙ্গে বলবে, এরকম নয় যে টপিক শেষ হয়ে গেল স্যার আরেকবার বলুন, না, যেখানে বুঝবে না আমাকে দাঁড় করাবে, বলবে, আমি বলবো, দেন কন্টিনিউ হবে। ন্যাচারাল ম্যাগনেট। ওকে, তো আমরা নর্মালি দেখতে পাই এই ধরনের বাজারে কিছু ম্যাগনেট কিনতে পাওয়া যায় যার একদিকটা নর্থ পোল আর একদিকটা সাউথ পোল এরকম থাকে, স্পিকারের পেছনে থাকে, আরও বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টে লাগানো থাকে ব্ল্যাক কালারের যে ম্যাগনেটগুলো হয়। তো এবার এই ন্যাচারাল ম্যাগনেট আমরা পাই কোথা থেকে? আমাদের খনিজ সম্পদ থেকে, তাই না, মাটির নিচ থেকে। এবার সেটাকে একটা আকার দেয়া হয়। এবার এই ম্যাগনেটকে যদি তুমি মাঝখান থেকে টুকরো করো, আবার দেখবে এন পোল এস পোল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই যে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হচ্ছে, এই ম্যাগনেটের কি থাকে, ম্যাগনেটিক লাইন্স থাকে এরকম, ম্যাগনেটের চারদিকে এরকম ম্যাগনেটিক লাইন্স থাকে। এই ম্যাগনেটিক লাইন্সটা যত তুমি ম্যাগনেটের কাছে আসবে তত এর ডেনসিটি কিন্তু বাড়তে থাকবে। যত আমরা ম্যাগনেটের কাছে যাব তত ডেনসিটি বাড়বে। তাহলে ডেনসিটি বাড়ার কারণে কি হবে? সাপোজ ধরো আমি যদি এখানে একটা আয়রন পিস রাখি আর একটা আয়রন পিস যদি এখানে রাখি, এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে কোন আয়রন পিসটায় অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে? এনিওয়ান প্লিজ টেল মি। 2 নম্বর। কেন কেন হচ্ছে, কারণ কি? এক্স্যাক্টলি। তাহলে এইখানে ম্যাগনেটিক লাইন্সের যে ডেনসিটি এখানে অনেক বেশি, যত কাছে যাব তত ম্যাগনেটিক লাইন্সের ডেনসিটি বেশি হবে। তো ডেনসিটি যত বেশি হবে তত ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলে একটা জিনিস হয়, সেটা বাড়তে থাকবে। আমরা আসবো 1 বাই 1। এবার এই যে ম্যাগনেটিক লাইন্সটা আমি এঁকেছি না, এই ম্যাগনেটিক লাইন্সের কিন্তু একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে, ম্যাগনেটিক লাইন্সের একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে। ইন আ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক লাইন্স ইজ ফ্রম এস পোল টু এন পোল। এবং ইন আ এয়ার মিডিয়ামের মধ্যে ম্যাগনেটিক লাইন্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, মানে দিস ইজ দ্য ডাইরেকশন, রাইট? এই ডাইরেকশনে যায় ওরা, ঠিক আছে? তার মানে এরকম সার্কেল ওয়েতে কিন্তু ঘুরছে, বা এরকম বলতে পারো। তাহলে এইটা আমাদের এয়ার মিডিয়াম, উপরে নিচে, তাই এইভাবে যাচ্ছে। আর ম্যাগনেটের ভেতরে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে ফ্লো করে। ফ্লাক্স কি স্যার? ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স। অনেকগুলো ম্যাগনেটিক লাইন্স একসঙ্গে আমরা বলছি ফ্লাক্স। এই ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে লিখি, এর ইউনিট হচ্ছে ওয়েবার, ঠিক আছে? এবার এই যে আমরা যেটা ম্যাগনেটিক লাইন্স বা এখন আমরা ফ্লাক্সও বলতে পারি, ফ্লাক্স কি জিনিস জানলাম। তো এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সের ডেনসিটিকে আমরা বি দিয়ে লিখি। ওকে, ফ্লাক্স ডেনসিটি ইকুয়ালস টু বি। তাহলে ফ্লাক্স ডেনসিটি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ফ্লাক্স পার এরিয়া, মানে একটা এরিয়াতে কতটা ফ্লাক্স আছে তার উপরেই তো তার ঘনত্ব ডিপেন্ড করছে, যে সেটা কতটা ঘনত্ব হবে।
সেরকমই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইকুয়ালস টু ফ্লাক্স পার এরিয়া, তাহলে ইউনিট কি হচ্ছে? ওয়েবার পার মিটার স্কোয়ার। এনি আইডিয়া? আরেকটা এর ইউনিট হয় কি বলো দেখি, কেউ জানো তো? একদম একদম টেসলা। ফ্লাক্স ডেন্সিটি এটা, অথবা টেসলা, ঠিক আছে। এবার তাহলে এই ফ্লাক্স ডেন্সিটি কিসের উপর ডিপেন্ড করছে? তোমার ফ্লাক্স এবং এরিয়ার উপর। যত ফ্লাক্স বাড়বে ঘনত্ব বাড়বে। এবার এরিয়া যত কমাবো, যত জায়গা কম হবে, বেশি জায়গায় অল্প ফ্লাক্স মানে ঘনত্ব বাড়বে। তো যত এরিয়া কমবে ফ্লাক্স ডেন্সিটি বাড়বে। এই ফ্লাক্স ডেন্সিটি অলসো ডিপেন্ড অন বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। হোয়াট ইজ এইচ? এইচ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তার মানে কি স্যার? যত ঘনত্ব বাড়বে তত স্ট্রেংথ বাড়বে। এই যে আমরা দেখলাম যত ঘনত্ব বাড়ছে অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে। এটা কি? অ্যাট্রাকশন ফোর্স। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা স্ট্রেংথ, স্ট্রেংথ কি? যত ঘনত্ব বাড়বে তত স্ট্রেংথ বাড়বে, অ্যাট্রাকশন ফোর্স বাড়বে। ওকে, বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। এবার এই জিনিসটাই আবার আমরা ইকুয়ালস টু লিখি মিউ ইন্টু এইচ। মিউটা হচ্ছে পারমিয়াবিলিটি। হোয়াট ইজ মিউ? মিউ ইজ আ পারমিয়াবিলিটি। এগুলো ডিটেলস এই নিচের যে ফর্মুলাটা লিখলাম বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ, এটা আমি একটু পরে ডিটেলসে আসবো। জাস্ট এইটুকু লিখে রাখো, ঠিক আছে? এইটুক তো বুঝতে পেরেছো এই রিলেশনটা কেন লিখেছি। তাহলে ন্যাচারাল ম্যাগনেট কি, ফ্লাক্সের ডাইরেকশন কিভাবে যায়, ফ্লাক্স কি, ডেন্সিটি কি জিনিস, ইন্টেন্সিটি কি জিনিস, ইউনিট, আমরা সবই দেখলাম। এবার আমরা স্যার ন্যাচারাল ম্যাগনেটকে পার্মানেন্ট ম্যাগনেট কেন বলছি? হোয়াট ইজ পার্মানেন্ট ম্যাগনেট? যে ম্যাগনেটের এনপোল এসপোল ফিক্স থাকে, যে ম্যাগনেটের এনপোল এসপোল ফিক্সড থাকে তাকে আমরা বলি পার্মানেন্ট ম্যাগনেট। বোঝা গেল কথাটা? যে ম্যাগনেটের এনপোল এসপোল ফিক্স থাকে। তাহলে স্যার এনপোল এসপোল চেঞ্জ হয়? ডেফিনেটলি। এনপোল এসপোল যদি চেঞ্জ না হতো মোটর কোনোদিনও ঘুরবেই না। তো এটা কিন্তু চেঞ্জ হবে। দেখো আস্তে আস্তে আসছে। এখানে কারো কোনো ডাউট? ওকে, দেখো তাহলে আমরা নেক্সট এক্সাম্পলটাকে আরেকবার, নেক্সট এক্সাম্পলটা বুঝবো। ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই। একদম বেসিক থেকে পড়াচ্ছি, কারো কোনো সমস্যা নেই তো যে স্যার এগুলো বাচ্চাদের জিনিসও আপনি বলছেন আমাদেরকে? হ্যাঁ, ঝালাই ওটাই একবার একটু ঝালাই হয়ে যাক তাহলে ভালো হয়, বুঝতে পারলে? নোটসের মধ্যে থাকলে বেশ ভালো লাগবে। ইলেকট্রোম্যাগনেট আমরা জানি, ক্লাস 12 যারা করে এসছো জানো, যে এটা সলিনয়েডের যে কনসেপ্টটা, যে আমরা একটা কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের গায়ে, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নট আ ম্যাগনেট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ নট আ ম্যাগনেট, দিস ইজ আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের গায়ে আমি যদি একটা কন্ডাক্টরকে র্যাপ করে দিই এবং তার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করাই, তাহলে তার চারদিকে একটা ফ্লাক্স তৈরি হয়। দ্যাট মিনস সেটা একটা ম্যাগনেটে পরিণত হচ্ছে। তো সেই জিনিসটাই আমি কি করলাম, দেখো এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অনেক ধরনের হয়, তার মেইন তিনটে টাইপ, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো দিস ইজ নট আ ম্যাটেরিয়াল সায়েন্স ক্লাস, আমি জাস্ট যতটুকু দরকার অতটুকুই বলবো। ওকে, তো এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা, এটা আমরা নিয়েছি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি স্যার? যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স খুব সহজে যাতায়াত করতে পারে।
সেই ধরনের ম্যাটেরিয়ালকে বলা হয় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এর এক্সাম্পল হিসাবে আমি একটাই এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে সিলিকন স্টিল। কেন সিলিকন স্টিল? কারণ আমরা আপকামিং ট্রান্সফরমার বলো বা ডিসি মেশিন বলো, সবারই কোর, যেটা কোর কাকে বলে? কোর কথাটার মানে হচ্ছে যার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করতে পারে, দ্যাট ইজ কল্ড আ কোর। আমরা বলি না যে মেশিনের কোর, ট্রান্সফরমার কোর, কোরের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, ফ্লাক্স ফ্লো করে। তাহলে যার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করে তাকে বলছি কোর। এই কোর ম্যাটেরিয়ালটা সিলিকন স্টিল দিয়ে বানানো হয়, মানে সিলিকন আর স্টিলের মিশ্রণ। তাহলে এটা একটা এক ধরনের ধাতু। তাহলে এই ধাতু, দিস ইজ আ মেটাল। তাহলে এই মেটালের উপরে আমি কি করলাম? একটা কন্ডাক্টরকে র্যাপ করে দিলাম। এবার আমি এখানে ডিসি সাপ্লাই দেব। ওকে, এই একটা ছবি। আমি আরেকটা ছবি আঁকছি যাতে আমাদের কাছে ভিশনটা একদম ক্লিয়ার থাকে পুরো। ওকে, এই দুটোর মধ্যে তফাৎ কোথায় একটু বলবে আমাকে? কারেন্টের ডিরেকশন। দেখো, কারেন্টের এন্টারিং পজিশন এখানে নিচ দিয়ে হচ্ছে, আর এখানে কারেন্টের এন্টারিং পজিশন ওপর দিয়ে হচ্ছে। মানে আমরা যদি এরকম দেখি, এটা যদি আমাদের একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কারেন্ট, আমি এই চারটে আঙ্গুলের দিকে তাকাও, কারেন্ট এইভাবে ঢুকছে। এই চারটে আঙ্গুল ধরো আমার, এই যে আমি পেঁচিয়ে রেখেছি তারটা, সেই তারটা এইভাবে এই যে ঢোকালাম, তাহলে থামটা কি আপওয়ার্ড ডাইরেকশন দেখাচ্ছে তোমাকে। এবার আমি যদি এই চারটে আঙ্গুলকে পেছন দিক দিয়ে র্যাপ করি, তাহলে থাম ডাউনওয়ার্ড ডাইরেকশন দেখাচ্ছে। তার মানে আমাকে শুধু এন্টারিং পজিশনটা যদি আমি দেখি, তাহলেই আমি বুঝে যাব ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে হচ্ছে। তাহলে ফ্লাক্স যদি, কারেন্ট যদি ওপর দিয়ে ঢোকে তাহলে ফ্লাক্স আপওয়ার্ড ডাইরেকশন, কারেন্ট যদি নিচ দিয়ে ঢোকে তাহলে ফ্লাক্স ডাউনওয়ার্ড ডাইরেকশন। ওকে, তাহলে এইখানে ফ্লাক্স কি হচ্ছে? নিচ দিয়ে ঢুকছে, তাহলে সরি, কারেন্ট নিচ দিয়ে ঢুকছে, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন উপর থেকে নিচের দিকে। এইখানে উপর দিয়ে ঢুকছে, তাহলে এখানে ফ্লাক্সের ডাইরেকশন আপওয়ার্ড হচ্ছে। তাহলে এখানে ফ্লাক্সের ডাইরেকশন যদি ডাউনওয়ার্ড হয়, আমাকে বলো এই যে এখন তো এটা চুম্বকে পরিণত হয়ে গেছে। কেন স্যার? যখনই কারেন্ট ফ্লো করবে এখানে কিন্তু ফ্লাক্স তৈরি হবে। ওকে, এখানে ফ্লাক্স তৈরি হবে। ওকে, এবার এই যে ফ্লাক্স তৈরি হলো, তার জন্য কি হচ্ছে? ফ্লাক্সের একটা পার্টিকুলার ডাইরেকশন আছে। তাহলে এই যে এখানে চুম্বকের ভেতর দিয়ে ফ্লাক্সটা ওপর দিক থেকে নিচের দিকে নামছে, তাহলে এই চুম্বকের ওপরটা কোন, মানে কি পোল হবে, আর নিচেরটা কি পোল হবে বলতে পারবে কেউ? কেন? কোথায় তুমি? এই তো ম্যাগনেটের ভেতরে কি হচ্ছে? সাউথ টু নর্থ। হ্যাঁ, তাহলে এইখানে ওপরটা কি হবে স্যার? সাউথ হবে, নিচেরটা নর্থ হবে। এইখানে ওপরটা নর্থ হবে, এটা সাউথ হবে। তাহলে ইন আ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে দ্য ফ্লাক্স উইল ফ্লো নর্থ পোল টু সাউথ পোল, সরি সাউথ পোল টু নর্থ পোল, এখানেও সাউথ পোল টু নর্থ পোল। তাহলে এই ডাইরেকশানে যাবে। ওকে, এবার দেখো, এটাকে আমরা যদি এইখানে এই যে ডিসি যে সাপ্লাইটা দিয়েছি, ডিসি সাপ্লাইয়ের এই প্লাস মাইনাস কোনোদিনও চেঞ্জ হবে না, প্লাস মাইনাস কোনোদিনও চেঞ্জ হবে না। শুধু এই র্যাপিংয়ের ওপর ফ্লাক্স ডাইরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার আমি যখন একবার কোনো একটা ম্যাটেরিয়াল বানিয়ে ফেলবো, তার পেঁচিয়ে ফেলবো, নিশ্চয়ই সেটা আমি আর খুলবো না। তাহলে যখন এটা একবার রেডি হয়ে যাবে, তখন এই ফ্লাক্সের ডাইরেকশন কোনোদিনও চেঞ্জ হবে না। কেন? কারণ এখানে প্লাস মাইনাস চেঞ্জ হবে না, কারণ ব্যাটারির তো প্লাস মাইনাস চেঞ্জ হয় না কোনোদিনও। তাহলে ডিসিতে প্লাস মাইনাস ফিক্সড, তাহলে প্লাস মাইনাস যদি ফিক্স থাকে, কারেন্ট ডাইরেকশন ফিক্সড, আর কারেন্ট ডাইরেকশন যদি ফিক্স থাকে, তাহলে ফ্লাক্স ডাইরেকশনও ফিক্স থাকবে। সেম এখানেও তুমি এই কানেকশন করো বা এই কানেকশন, ডাইরেকশন অফ ফ্লাক্স অলওয়েজ সেম। তাহলে যদি ফ্লাক্স ডাইরেকশন সেম থাকে, তার মানে নর্থ পোল সাউথ পোল সেম থাকবে, আর নর্থ পোল সাউথ পোল যদি সেম থাকে, তখন এটাকে আমরা বলি পার্মানেন্ট ম্যাগনেট, রাইট? দিস ইজ আওয়ার পার্মানেন্ট ম্যাগনেট।
আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট হচ্ছে ইলেকট্রো, স্কিন চলে গেছে এই, হ্যাঁ যাদের স্কিন চলে যাচ্ছে তাদের কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, তাদের সমস্যাটা হচ্ছে নেটওয়ার্কের। বুঝতে পারলে, তোমার ওখানে নেটওয়ার্ক স্লো আছে এই জন্য, কারণ আমাদের যখন আমরা ডিজিটাল বোর্ডে পড়াই প্রচুর নেট টানে কিন্তু প্রচুর। ওকে চলো বলো বলো। হ্যাঁ হারিয়ে যাবে, বাট এইখানে একটা জিনিস থাকে রেসিডুয়াল ম্যাগনেটিজম বলে। তো এই রেসিডুয়াল ম্যাগনেটিজমের প্রপার্টি হচ্ছে যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমরা কি করছি, ফোর্সফুলি ম্যাগনেটে পরিণত করছি। এটা কি ছিল, আয়রন ছিল, তুমি এটাকে ফোর্সফুলি ম্যাগনেটে পরিণত করছো, তার মানে তার ইন্টারনাল প্রপার্টিকে তুমি ঘেটে দিচ্ছ, তার ভেতরে যে অ্যাটমিক স্ট্রাকচার আছে সেটাকে তুমি নষ্ট করছো, তুমি এটাকে ম্যাগনেটে পরিণত করছো। ম্যাগনেট নট আ মেটাল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা মেটালকে ফোর্সফুলি ম্যাগনেটে পরিণত করছি, তার মানে আমরা এর ভেতরের ইন্টারনাল প্রপার্টিকে ঘাটছি। তো এইখানে রেসিডুয়াল ফ্লাক্স কি বলছে, যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে, লেঞ্জ যেটা বলেছে যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমি ফোর্সফুলি ম্যাগনেটাইজ করি, সে কি করে, তার ম্যাগনেটিক প্রপার্টিকে হোল্ড করে রাখে। পুরোপুরি রাখতে পারে না, কিছু টাইম আমি এটা অ্যাজ এ ম্যাগনেট পাবো। যদি একবার এটাকে ম্যাগনেটাইজ করি, কিছু টাইম এটা অ্যাজ এ ম্যাগনেট থাকবে, তারপরে আস্তে আস্তে আবার ম্যাগনেটিক প্রপার্টি হারিয়ে ফেলবে। বুঝতে পারলে? এই রেসিডুয়াল কনসেপ্টটাকে কাজে লাগিয়েই ডিসি জেনারেটর চলে, নাহলে ডিসি জেনারেটর স্টার্টই হবে না। যখন পড়াবো বুঝতে পারবে। হ্যাঁ ওকে, দেখবে মাঝে মধ্যে ডিসি জেনারেটর, যদি কারো গ্রামে বাড়ি হয়, যদি ডিসি জেনারেটর থাকে, দেখবে মাঝে মধ্যে ব্যাটারি দিয়ে চার্জ করতে হয়, নাহলে আর স্টার্ট নিতে চায় না। ওই দিয়ে কনসেপ্টটা হচ্ছে ডিসি মানে রেসিডুয়াল ফ্লাক্সের কনসেপ্ট। ওকে দেখো এবার দেন হচ্ছে ইলেকট্রোম্যাগনেট উইথ এসি সাপ্লাই। এগুলো সব লিখে রাখবে, কিন্তু এগুলো কোনো বইতে পাবে না। ইলেকট্রোম্যাগনেট উইথ এসি সাপ্লাই। ওকে, তাহলে আমি কি করছি, সেম একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে আমি এসি সাপ্লাই দিচ্ছি। এসি সাপ্লাই দিলে কি হবে স্যার, এটা প্লাস এটা মাইনাস। এবার এসি কেমন হয়, এরকম। তাহলে 0 থেকে পাই পর্যন্ত এটা পজিটিভ এটা নেগেটিভ, পাই থেকে 2 পাই এটা নেগেটিভ এটা পজিটিভ। এটা উল্টোও হতে পারে, 0 থেকে পাই এটা নেগেটিভ এটা পজিটিভ, আবার পাই থেকে 2 পাই এটা পজিটিভ এটা নেগেটিভ, উল্টো হতে পারে, নো প্রবলেম। বাট একটা সাইকেল কি হবে, ওপরে মানে যে ডাইরেকশানে পজিটিভ নেগেটিভ থাকবে তার ঠিক পরেই, মানে পাই থেকে 2 পাই ডাইরেকশানটা চেঞ্জ হবে। মানে কারেন্ট ডাইরেকশান এখানে কি হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। যখন এটা পজিটিভ, কারেন্ট এইভাবে এন্টার করছে, তখন ফ্লাক্স ডাইরেকশন কি হবে, ওপর দিয়ে ঢুকছে, আপওয়ার্ড। তার মানে এটা তখন এস পোল, এটা এন পোল। ঠিক একটু পরেই যখনই আবার এটা চেঞ্জ হয়ে যাবে কারেন্ট ডাইরেকশান, কারেন্ট নিচ দিয়ে ঢুকছে, তাহলে ফ্লাক্স ডাইরেকশান ডাউনওয়ার্ড, এটা এস পোল এটা এন পোল। তাহলে এটা আমাদের ইন্ডিয়াতে সেকেন্ডে কতবার হবে বলতে পারবে কেউ? 100 বার। আমাদের ইন্ডিয়াতে এটা কি একটা কমপ্লিট সাইকেল। 50 হার্টজ ফ্রিকোয়েন্সি মানে কি, ইন্ডিয়াতে 1 সেকেন্ডে 50টা সাইকেল পাওয়া যায়। তাহলে একটা সাইকেলে কতবার চেঞ্জ হচ্ছে, প্লাস মাইনাস 2 বার। 50টা সাইকেলে 100 বার, তাহলে 100 বার আমার এনপোল এসপোল চেঞ্জ হবে। তো এইটাকেই আমরা বলছি ভ্যারিয়েবল ম্যাগনেট। কনসেপ্ট ক্লিয়ার? ভ্যারিয়েবল ম্যাগনেট কাকে বলে আর পার্মানেন্ট ম্যাগনেট কাকে বলে বলো? ওকে দাঁড়াও 1 মিনিট, একটা ডেফিনেশন লেখাবো, দাঁড়াও। হেডিং দাও কুলম্বস ল অফ ম্যাগনেটিজম।
Coulomb's law of magnetism. The mechanical force produced Adios, amigo. Powering on. Force produced between two poles is directly proportional to the product of their pole strength and inversely proportional to the square of the distance between them. Square of the between them. ওকে, তাহলে কি বললাম? বলছে the mechanical force produced between two poles is directly proportional to product of their pole strength and inversely proportional to the square of the distance between them. That means ধরো এটা আমাদের এন পোল, এটা এস পোল। এবার এই পোল দুটোর মধ্যে ডিস্টেন্সটা যদি আমরা ডি ধরি এবং এই পোলের স্ট্রেংথকে আমি ধরলাম m1, এই পোলের স্ট্রেংথকে আমি ধরলাম m2, তাহলে রিলেশন কি বলেছে যে এদের মাঝখানে যে ফোর্স প্রডিউস হবে, দেখো দ্য মেকানিক্যাল ফোর্স প্রডিউস বিটুইন টু পোল, দুটো পোলের মাঝখানে যে ফোর্সটা প্রডিউস হবে সেটা কি হবে m1 m2 গুণফলের সঙ্গে প্রপোর্শনাল অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল হবে তাদের ডিস্টেন্সের সঙ্গে, ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে। ওকে, এটা হচ্ছে কুলম্বস ল অফ ম্যাগনেটিজম। তাহলে এইখান থেকে আমরা একবারে যদি ফর্মুলাটা লিখি, কি লিখতে পারি স্যার? m1 m2 বাই ডি স্কোয়ার। এবার এখানে যেহেতু প্রপোর্শনালিটি তুলে দিয়েছি, তাহলে একটা আমাকে কনস্ট্যান্ট দিতে হবে, দ্যাট ইজ আ মিউ। মিউটা কি? পারমিয়াবিলিটি। ওকে, পারমিয়াবিলিটি কি একটু পরে বলছি, জাস্ট এর পরের টপিকটাই পারমিয়াবিলিটি। m1 m2 মিউকে আমরা আবার এরকমও লিখতে পারি মিউ জিরো ইন্টু মিউ আর ইন্টু ডি স্কোয়ার। ওকে, তাহলে দুটো পোলের মাঝখানের ডিস্টেন্স এবং এই দুটো পোলের স্ট্রেংথ m1 m2 ইজ আ পোল স্ট্রেংথ, এখানকার স্ট্রেংথ এখানকার স্ট্রেংথ, এদের দুজনের গুণফল ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে ফোর্সের সঙ্গে এবং এদের দুজনের মাঝখানের ডিস্টেন্সটা যেটা আছে তার স্কোয়ারের সঙ্গে ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল হবে। বোঝা গেল? দিস ইজ দ্য কুলম্বস ল অফ ম্যাগনেটিজম। এবার আমরা আসবো পারমিয়াবিলিটি। তো এই পারমিয়াবিলিটি বোঝার আগে আমি তোমাদের একটা কম্প্যারিজন বোঝাবো, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট এবং ইলেকট্রিক সার্কিটের মধ্যে কম্প্যারিজন। তাহলে ইলেকট্রিক সার্কিট আর হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। ইলেকট্রিক সার্কিটে আমরা কি জানি স্যার? নর্মালি একটা সার্কিট, এটা আমাদের আর, এখান থেকে যে কারেন্ট ফ্লো করে আই এবং এটা ভি, দিস আর সিম্পল সিরিজ সার্কিট। ওকে, এটাকে আমরা একসাথে কিভাবে লিখি? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এই জিনিসটাকেই এখানে তাহলে কি হচ্ছে? ভোল্টেজ, ওয়ান টাইপ অফ ফোর্স যেটা কারেন্টকে ফ্লো করাচ্ছে এবং এই কারেন্ট ফ্লোকে বাধা দেয় কে? রেজিস্ট্যান্স। এইটুকুই তো কাজ। ম্যাগনেটিক সার্কিটেও এটা একটা ম্যাগনেট, এর মধ্যে দিয়ে কে ফ্লো করছে স্যার? ফ্লাক্স ফ্লো করছে। তাহলে এই ফ্লাক্স ফ্লোকে যে বাধা দেয় তার নাম হচ্ছে রিলাক্টেন্স। এটাকে কিছু কিছু বইতে এইভাবে লেখা হয়, আরটাকে একটু পেঁচিয়ে, অথবা কিছু কিছু বইতে এস দিয়েও লেখা হয়।
নর্মালি আমি এস দিয়ে লিখি না, আর দিয়ে লিখি। তার কারণ হচ্ছে এস দিয়ে আমরা অ্যাপারেন্ট পাওয়ারকেও বুঝি, অ্যাপারেন্ট পাওয়ার। তো সেক্ষেত্রে এই আরটাকে একটু পেটটা মোটা করে দেবে, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। আর সাইডে লিখে দেবে, অনেক বইতে আছে এইভাবে লেখা। তো এই রিলাক্টেন্স যদি আমরা ব্যাপারটা কি হচ্ছে না, এটা ফ্লাক্স ফ্লোকে বাধা দেয়, তাহলে কারেন্ট ফ্লোকে বাধা দেয় কি রেজিস্ট্যান্স, এটাকে রিলাক্টেন্স। ওকে, এবার এই যে এই রিলেশনটা যদি আমরা এদের জন্য ইনবিল্ড করতে চাই, মানে ম্যাগনেট, আমি তো কম্পেয়ার করছি, এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি, আমি কিন্তু ডিফারেন্স করছি না। তাহলে এই রিলেশনটা যদি এখানে লিখতে চাই, তাহলে এখানে ভোল্টেজ কি করছে, কারেন্ট ফ্লো করাচ্ছে, এখানে ফ্লাক্স কে ফ্লো করায় স্যার, এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। এমএমএফ ইকুয়ালস টু কারেন্ট ফ্লো করছে, এখানে কারেন্টের জায়গায় ফাই, কারেন্ট ফ্লোকে বলা দিচ্ছে, আর এখানে রিলাক্টেন্স। তো এমএমএফ ইকুয়ালস টু ফাই ইন্টু রিলাক্টেন্স। তাহলে আমরা যদি কম্পেয়ার করে জিনিসগুলোকে মনে রাখি, আমরা কিন্তু ভুলবো না আর কোনোদিনও, ঠিক আছে। তাহলে এই একটা রিলেশন পেলাম, এমএমএফ ইকুয়ালস টু ফাই ইন্টু রিলাক্টেন্স। প্রত্যেকটা আমি ডিটেলসে পড়াবো, এমএমএফ কি, রিলাক্টেন্স কি, টেনশন নেই, লিখতে থাকো, আসছি। ওকে, আমরা কি জানি, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো এল বাই এ ইন আ ইলেকট্রিক সার্কিট। This is the length of a conductor and this is the cross-sectional area of a conductor. Okay, the length is directly proportional to the resistance and cross-sectional area is inversely proportional to the resistance, and this is a constant. এর নাম কি, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। ওকে, রেজিস্টিভিটি আরেকটা নাম আছে, জানো কি নাম? হ্যাঁ, স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, তো রেজিস্টিভিটি আর স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটার উল্টো যেটা হয় তার নাম হচ্ছে 1/σ দিয়ে লেখা হয় L/A। এটাকে আমরা কি বলি, রেজিস্টিভিটির উল্টোটা হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি, ওকে। এই কন্ডাক্টিভিটি তাহলে কি করে, এ কি করে, রেজিস্টিভিটি কি করে, the ability of a conductor, try to understand the definition of resistivity, the ability of a conductor to oppose the flow of current, মানে কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতাটাকে বোঝায় রেজিস্টিভিটি। তাহলে তার উল্টোটা কি হবে, কারেন্ট ফ্লো করতে যে হেল্প করে সেটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। তার মানে যে কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি যত ভালো থাকবে তার কারেন্ট ফ্লো তত ভালো হবে, সিম্পল জিনিস। সেমভাবে আমি যদি এখানে সেই কম্প্যারিজনটা করি, তাহলে আরের জায়গায় কি লিখবো, এখানে রিলাক্টেন্স 1/μ ইন্টু L/A। সো টেল মি হোয়াট ইজ পারমিয়াবিলিটি, নিজের ভাষায় বলো দেখি, কি বুঝলে বলো। পারমিয়াবিলিটি তাহলে কি বলবো, আরে ভুলো, কোনো অসুবিধা নেই, বলো না। এক্স্যাক্টলি, যত ভালো পারমিয়াবিলিটি হবে তত ফ্লাক্স ফ্লো ভালো হবে। তাহলে যে ম্যাটেরিয়ালের পারমিয়াবিলিটি যত ভালো তার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো তত ভালো হবে। তাহলে আমি কম্প্যারিজন করে কেন বোঝালাম, তাহলে আমরা আর ভুলবো না কোনো দিনও, ঠিক আছে। তোমাদের জন্য আমাকে একটু বেশি খাটতে হয়, বাট ক্লাস করার পরে দেখবে ভুলবে না কোনো কিছু। তো আই থিঙ্ক পারমিয়াবিলিটি কী জিনিস বুঝেছো। এবার ডেফিনেশনটা আমি লিখিয়ে দিচ্ছি, ওয়েট। আমরা আরেকটা এখানে কম্প্যারিজন করি, সেটা হচ্ছে যে দিয়ে কারেন্ট ডেনসিটিকে বোঝানো হয়, জে ফর কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি, এই জে ইকুয়ালস টু হয় কারেন্ট পার এরিয়া, তাহলে ইউনিট হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। সেমভাবে আমরা ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ডেনসিটি ইকুয়ালস টু কী লিখি, ফ্লাক্স পার এরিয়া। আমরা তো ইউনিট দেখলাম ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, ঠিক আছে। চলো এবার আমরা হেডিং দেব পারমিয়াবিলিটি। আই থিঙ্ক তোমরা একটা বেসিক ধারণা পেয়েছো পারমিয়াবিলিটি কি জিনিস। লেখো পারমিয়াবিলিটি। Permeability, okay, the ability of a substance, the
the ability of a substance to conduct the magnetic lines is called as magnetic permeability of the material. Magnetic permeability of the material. Okay, the ability of a substance, কোনো একটা সাবস্টেন্সের এবিলিটি মানে ক্ষমতা টু কন্ডাক্ট দ্য ম্যাগনেটিক লাইন্স, ম্যাগনেটিক লাইন্সকে কন্ডাক্ট করার ক্ষমতাই হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি সেই ম্যাটেরিয়ালের। ওকে, এই তাহলে এটাকে আমরা কিভাবে লিখছি, বি প্রপোর্শনাল এইচ, তাহলে বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ, এইখান থেকে আমরা মিউ ইকুয়ালস টু বি বাই এইচও লিখতে পারি। এটার ইউনিট হচ্ছে হেনরি পার মিটার স্কোয়ার, সরি হেনরি পার মিটার। ওকে, হেনরি পার মিটার। এইখান থেকেও তোমরা মানে ইয়েটা লিখতে পারো, এইখান থেকেও তোমরা ইউনিট লিখতে পারো, বাট মেনলি হেনরি পার মিটারই আর ইউনিট। এখান থেকে যদি লেখো তাহলে ওপরে কি আসবে, ফ্লাক্স ডেন্সিটি ওয়েবার পার মিটার স্কোয়ার, আর এইচ হচ্ছে, এইচের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস পার মিটার, কাটাকাটি করে যা থাকবে সেটা হচ্ছে এটার ইউনিট, বাট দিস ইজ আ ফ্লেক্সিবল হেনরি পার মিটার। ওকে, তো এখান থেকেও বলতে পারি, এখান থেকেও বলতে পারি, নো টেনশন। এবার এইচ স্যার এটা অ্যাম্পিয়ার টার্নস পার মিটার কি করে হলো, এটা একদম লাস্টে ম্যাগনেটিক সার্কিটে একদম লাস্টে আমি এটা প্রমাণ করে দেখাবো এইচ ইকুয়ালস টু এটা অ্যাম্পিয়ার টার্নস পার মিটার কেন আসলো। ওকে, চলো নেক্সট টপিক। নেক্সট হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। আজব তো ভারতে। হ্যালো, আমি যখন ফোনটা কেটে দিচ্ছি মানে বাংলা কথা বোঝো না যে ব্যস্ত আছে। কোন করেই যাবে বিরক্তি। রিলেটিভ পারমিয়াবিলিটি, কি জিনিস দেখো, মিউ ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু মিউ আর। এই যে একটু আগে লিখলাম না, আমরা কোথায় লিখেছি, যখন আমরা কুলম্বস ল পড়ছিলাম, দেখো এই যে এখানে মিউ এর জায়গায় মিউ জিরো ইন্টু মিউ আর, তো মিউ ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু মিউ আর। এখানে স্যার মিউ জিরো কি, মিউ আর কি, মিউ কি, মিউটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, মিউ জিরো হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি, আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। ওকে, এয়ার পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি। এবার এই এয়ার পারমিয়াবিলিটিটা এর ভ্যালু ফিক্সড 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, রিমেম্বার রাখতে হবে, মনে রাখতে হবে। ওকে, এটা কেন স্যার ফিক্সড, দেখো পারমিয়াবিলিটি কি এক্ষুনি বোঝালাম, যে মিডিয়ামের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করতে পারছে তার মানে তার পারমিয়াবিলিটি আছে, যত ভালো পারমিয়াবিলিটি তত ভালো ফ্লাক্স। ফ্লাক্স কিন্তু এয়ার মিডিয়ামেও ফ্লো করে,
আমরা এক্ষুনি দেখলাম চুম্বকের এটা যদি এন পোল এটা এস পোল হয় তাহলে এয়ার মিডিয়ামে এন পোল থেকে এস পোলের দিকে ফ্লাক্স যায়। তার মানে ফ্লাক্স যখন এয়ার মিডিয়ামে ফ্লো করতে পারে তাহলে এয়ার মিডিয়ামের পারমিয়াবিলিটি আছে, কিন্তু সেটা অনেক কম। দেখো এই ভ্যালুটা অনেক কম, একদম স্মল ভ্যালু। তার মানে ফ্লাক্স যদি এয়ার মিডিয়ামে ফ্লো করে তাহলে অনেক বেশি লসেস হয়, মানে রিলাকটেন্স অনেক বেশি। রিলাকটেন্স এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে যদি ফ্লাক্স যায় সেক্ষেত্রে এয়ার মিডিয়ামের রিলাকটেন্স অনেক বেশি হয় বলে ফ্লাক্স খুব কম যায়। তো পারমিয়াবিলিটি অনেক কম, রিলাকটেন্স অনেক বেশি হয়, কিন্তু ফ্লাক্স যায়। তো এয়ারের এই যে পারমিয়াবিলিটি এক্স্যাক্ট ক্যালকুলেট করা ভেরি ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমরা একটা ভ্যালু যেটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে পাওয়া সেটাকে ধরেই আমরা ফার্দার ক্যালকুলেশন করি। যেখানেই যাই ক্যালকুলেশন করো এয়ার পারমিয়াবিলিটি কোথাও দেয়া থাকবে না, কোনো অঙ্কে দেয়া থাকবে না, আমাকে এটা কিন্তু ধরে নিয়ে চলতে হবে। মানে এইটাই ভ্যালু 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। ওকে, দেন হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি আর রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে রিলেটিভ পারমিয়াবিলিটি মানে মিউ আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি স্যার মিউ বাই মিউ জিরো। তাহলে এটাও পারমিয়াবিলিটি, এটাও পারমিয়াবিলিটি। হোয়াট ইজ দ্য ইউনিট অফ রিলেটিভ পারমিয়াবিলিটি? স্যার কোনো ইউনিট হয় না এটার, দুটোই পারমিয়াবিলিটি। তো এটা এয়ার, সরি এটা এয়ার আর এটা অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে কি? আমি যে মিডিয়ামটার কথা বলছি, যে মিডিয়ামের মধ্যে দিয়ে মানে তোমার পারমিয়াবিলিটি মানে ফ্লাক্স ফ্লো করছে, সেটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে পারে বা অন্য ডিফারেন্ট যে কোনো টাইপ অফ ম্যাটেরিয়াল হতে পারে। তো যে মিডিয়ামের মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে সেটাকে আমরা বলি অ্যাবসলিউট মিডিয়াম, এবং সেখানকার পারমিয়াবিলিটিকে বলি অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, এবং এয়ারের পারমিয়াবিলিটি বলা হয় এয়ার পারমিয়াবিলিটি বা এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে যে ফ্লাক্স যায়। এবার যখন ধরো এটা একটা ট্রান্সফর্মার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ আওয়ার ট্রান্সফর্মার। এবার নিশ্চয়ই আমি এটাকে জলের ভেতরে ইনস্টল করব না বা মাটির নিচে ইনস্টল করব না, কোনো না কোনো এয়ার মিডিয়ামে এটাকে ইনস্টল করব। সে আমার বাড়িতে করি, কোনো ফ্যাক্টরিতে করি, চারদিকে এয়ার মিডিয়াম। তাহলে ফ্লাক্স যখন পার হচ্ছে মানে পাস হচ্ছে, এটা কিন্তু কোর, এই বক্সটা হচ্ছে কোর। কোর মানে কি? যার মধ্যে দিয়ে প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। আমি অনেক কিছু অলরেডি বলে দিয়েছি, যদি মনে রাখতে পারো দারুণ। এটা কোর। কোর মানে কি? যার মধ্যে দিয়ে ফ্লাক্স যায়। তো এর মধ্যে দিয়ে ফ্লাক্স এইভাবে ফ্লো করছে, এই কোরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, ফ্লাক্স ফ্লো করছে। তাহলে এই যখন এই ফ্লাক্সটা ফ্লো করছে, এই ফ্লাক্সটা শুধু কি কোরের মধ্যে দিয়ে করছে? না, কিছু পরিমাণ এয়ার মিডিয়ামের মধ্যে দিয়েও করছে। তার মানে আমাকে রিলেটিভ পারমিয়াবিলিটি কেন বের করতে হয়? এয়ারের সাপেক্ষে কতটা অ্যাবসলিউট মিডিয়াম। নিচে এয়ার মিডিয়াম, আমি 100-তে কত পেয়েছি? 80, লাইক দ্যাট, 100-তে 80 পেয়েছি। তো এয়ারের সাপেক্ষে অ্যাবসলিউট মিডিয়ামে কতটা ফ্লো করছে তার যে রেশিও, দ্যাট ইজ কল্ড আ রিলেটিভ পারমিয়াবিলিটি। রিলেটিভ পারমিয়াবিলিটি মানে এয়ার মিডিয়াম অ্যাবসলিউট মিডিয়াম দুটোর রেশিও করে যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। কেন আমাকে এয়ার মিডিয়ামটা রাখতে হচ্ছে? কারণ আমি যে সিস্টেমটা ইনস্টল করছি সেটা কিন্তু জলের ভেতরেও হয় না, মাটির নিচেও হয় না, কোথাও না। তো সেটা এয়ার মিডিয়ামে হয়, দ্যাটস ওয়াই। ওকে, তো আমাকে সবসময় এয়ার মিডিয়ামটা এখানে রাখতে হবে। তো রিলেটিভ পারমিয়াবিলিটির আমি যদি ডেফিনেশন লিখতে চাই, কি লিখবো স্যার? লিখো। লেখো, রেশিও অফ নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স, রেশিও অফ নাম্বার অফ magnetic lines per unit area in a given medium, to the number of magnetic lines, to the number of magnetic lines per unit area in a year, in air। তাহলে এটা কি? একটা রেশিও, কার কার? অ্যাবসলিউট মিডিয়াম এবং এয়ার মিডিয়াম। অ্যাবসলিউট মিডিয়াম এবং এয়ার মিডিয়ামের যে রেশিও, এটাকেই আমরা কি বলছি? রিলেটিভ পারমিয়াবিলিটি। ওকে,
এবার আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, এখানে কোনো ডাউট নেই তো কারো? ওকে, সবাই কিন্তু এই বোর্ডের থেকেই নোট করবে, আমি আর এক্সট্রা কোনো নোট কিন্তু দেবো না, ঠিক আছে? এটাই নোটস, এটাই আমি আপলোডও করে দেবো, এটাই নোটস। ফাইন্ড দ্য মিউ আর, না আমি এভাবে লিখলে বুঝে যাবে তোমরা, দাঁড়াও। রিলেটিভ পারমিয়াবিলিটি অফ transformer core where absolute permeability is 2 pi into 10 to the power minus 7 Henry per meter। কি হবে বলো দেখি আনসার? ফাইন্ড দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ ট্রান্সফরমার কোর, ট্রান্সফরমার কোরের রিলেটিভ পারমিয়াবিলিটি বের করতে বলেছে, যার অ্যাবসলিউট পারমিয়াবিলিটি হচ্ছে 2 pi into 10 to the power minus 7। সো টেল মি। এক্স্যাক্টলি 0.5 হেনরি পার মিটার। তাহলে আমরা কি করে করছি স্যার? রিলেটিভ পারমিয়াবিলিটি ইকুয়ালস টু মিউ বাই মিউ জিরো। তাহলে না না, এইটা তো হ্যাঁ হেনরি পার মিটারটা হবে না, সরি, ঠিক ঠিক। এই যে এটা তোমাদের অ্যাবসলিউট মিডিয়াম বলেছে 2 পাই ইন্টু 10 টু মাইনাস 7 এবং মিউ জিরো আমরা জানি 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে কাটাকাটি করে 0.5 আমাদের রিলেটিভ পারমিয়াবিলিটি আসলো। এবার এই কোশ্চেনটাই যদি বলা হয়, বলো তো ফাইন্ড দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ এয়ার, কি হবে? এয়ারের রিলেটিভ পারমিয়াবিলিটি কত হবে? ফোর পাই, না 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 না, সেটা হবে না। কি হবে? ফাইন্ড দ্য রিলেটিভ পারমিয়াবিলিটি অফ এয়ার। একদম সিম্পল কোশ্চেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভালো করে বোঝো। এয়ারের রিলেটিভ পারমিয়াবিলিটি না, ভালো করে বোঝো। এয়ারের রিলেটিভ পারমিয়াবিলিটি মানে এখানে অ্যাবসলিউট মিডিয়ামটা কোনটা, কার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করছে? এয়ার। তাহলে এয়ারের সাপেক্ষে এয়ারের পারমিয়াবিলিটি বের করতে বলেছে তোমাকে, তাহলে অ্যাবসলিউট মিডিয়ামটাই তো মিউ জিরো 1, ঠিক কি না? নিচে এয়ার তো সব সময় আছে, উপরে কি আছে? অ্যাবসলিউট মিডিয়ামটাই তো বলে দিয়েছে এয়ার, এয়ারের রিলেটিভ পারমিয়াবিলিটি, তার মানে অ্যাবসলিউট মিডিয়ামটাই এয়ার, তাহলে কত হবে? 1। বুঝতে পারলে সবাই? ক্লিয়ার অর নট? ওকে, নেক্সট। এমএমএফ ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটো মোটিভ ফোর্স। এমএমএফ কাকে বলে স্যার? দ্য ওয়ার্ক ডান টু ক্যারি আ ম্যাগনেটিক পোল, দ্য ওয়ার্ক ডান to carry a magnetic pole or lines from one point to another
1.2, another is called MMF. তাহলে what is MMF? বলছে the work done to carry a magnetic pole, একটা ম্যাগনেটিক পোলকে বা একটা ম্যাগনেটিক লাইন্সকে যখন আমরা এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যাচ্ছি তার জন্য যে কার্য করতে হয়, মানে যে নিয়ে যাচ্ছে সেই তো কার্যটা করছে, তাহলে এনার্জি কার লস হচ্ছে? এমএমএফ এর। তো এমএমএফ কি? একটা ক্রিয়া বা কার্য বলতে পারি বাংলায়। সে কি করে না ফ্লাক্সকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, মানে ভোল্টেজ যেমন কারেন্ট ফ্লো করায় সে এমএমএফ ফ্লাক্স ফ্লো করায়। এই এমএমএফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন ইন্টু আই বা আই ইন্টু এন। আইটা কি স্যার? কারেন্ট ফ্লো থ্রু দ্য কয়েল, আর এটা হচ্ছে নাম্বার অফ টার্নস অফ আ কয়েল, কয়েলের নাম্বার অফ টার্নস। বোঝা গেল? তো আমি যদি একটা কয়েল আঁকি, দেখো বুঝতে পারবে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টের কথা বলা হয়েছে, এবং এখানে যতগুলো টার্নস আছে এই টার্নসের কথা বলা হয়েছে এন। তাহলে এই যে দুটোর যে গুণফল নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট, এটাই হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। এই এমএমএফ ইউনিট কি স্যার? এমএমএফ এর ইউনিট অ্যাম্পিয়ার টার্নস। ওকে, এমএমএফ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্নস। নেক্সট টপিক হচ্ছে রিলাকটেন্স। Anyone any idea about reluctance? Oh, আমি তো বললাম তোমাদের, চলো। It is the measure of opposition offered. It is the measure of opposition offered by the magnetic circuit to the opposition offered, OFFERED, offered by magnetic circuit to the setting of magnetic field, to the setting of ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে রিলাকটেন্স হচ্ছে একটা অপোজিশন অফার্ড বাই দ্য ম্যাগনেটিক সার্কিট। রিলাকটেন্সের মাধ্যমে কি হয়, ম্যাগনেটিক সার্কিটে যে ফ্লাক্স ফ্লো হয় সেটা বাধাপ্রাপ্ত হয়। ইট ইজ দ্য মেজার অফ অপোজিশন। কতটা বাধা দিচ্ছে তার মেজারমেন্ট হচ্ছে, মানে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছে, এবার এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কতটাই ফ্লাক্স ফ্লোকে বাধা দিচ্ছে তার যে মেজারমেন্ট সেটা আমরা রিলাকটেন্স দিয়ে মাপি। তাহলে অ্যাকচুয়ালি রিলাকটেন্স হচ্ছে ওয়ান টাইপ অফ কি, কত পরিমাণ বাধা দিচ্ছে সেটা মাপছে রিলাকটেন্স। বা রিলাকটেন্সের জন্য আমরা উল্টোভাবেও বলতে পারি যে ফ্লাক্স ফ্লোকে বাধা দেয়, লাইক দ্যাট। ওকে, তো এই রিলাকটেন্সকে আমরা এইভাবে লিখছিলাম এক্ষুনি, আর ইকুয়ালস টু 1/σ ইন্টু L/A। আবার আরেকটা রিলাকটেন্সের ফর্মুলা দেখলাম একটু আগে আমরা, MMF ইকুয়ালস টু রিলাকটেন্স ইন্টু ফাই। তাহলে এখান থেকে রিলাকটেন্স ইকুয়ালস টু, আরে বাবা, MMF বাই ফাই। দ্যাট মিনস এর ইউনিট কি হবে গো? অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার, তাই না? অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। ওকে, অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। তাহলে রিলাকটেন্স কি, তার ইউনিট কি বলে দিয়েছি। ওকে, এবার আমি একটা ছোট্ট রিলেশন দেখাবো তোমাদেরকে। এই পর্যন্ত সবার লেখা হয়ে গেছে?
ওকে, দেখো আমরা কি কি আজকে আমরা এই ক্লাসে আমরা কি কি ফর্মুলা শিখলাম প্রথম থেকে যদি আসি। ফার্স্ট হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি ইকুয়ালস টু ফ্লাক্স পার এরিয়া স্যার ইউনিট ওয়েবার পার মিটার স্কোয়ার। তারপরে ফ্লাক্স ডেন্সিটি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ দেখলাম। তারপরে আর কি ফর্মুলা দেখলাম, রিলাকটেন্সের ফর্মুলা দেখলাম, রিলাকটেন্স ইকুয়ালস টু 1/σ ইন্টু L/A। এলটা হচ্ছে লেন্থ অফ ম্যাগনেটিক কোর, যে কোরটা থাকে তার কতটা লেন্থ, এবং এটা হচ্ছে এরিয়া অফ দ্য, হ্যাঁ বলো বলো। হ্যাঁ 1/, কোনটা বুঝলাম না। ও হ্যাঁ ঠিক 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 ঠিক, সরি সরি, 1/μ। হ্যাঁ এটা এলটা কি লেন্থ অফ ম্যাগনেটিক কোর, আর এটা হচ্ছে এরিয়া অফ দ্য কি এরিয়া অফ দ্য ক্রস সেকশন এরিয়া, মানে ম্যাগনেটিক কোরের ক্রস সেকশন এরিয়াটা কতটা। নেক্সট আমরা যে ফর্মুলাটা দেখলাম, এমএমএফ ইকুয়ালস টু রিলাকটেন্স ইন্টু ফাই, দেন এমএমএফ ইকুয়ালস টু এন ইন্টু আই। আর কি ফর্মুলা লেখা হয়েছে, মিউ ইকুয়ালস টু μ0 ইন্টু μr, তাই তো এই পর্যন্তই হয়েছে, আর কিছু হয়নি। তো এইখান থেকে আমরা যদি এরকমও লিখতে পারি, ফ্রম দিস টু ইকুয়েশন রিলাকটেন্স ইন্টু ফাই ইকুয়ালস টু এন ইন্টু আই, ফ্রম দিস টু ইকুয়েশন লিখতেই পারি আমরা। তাহলে এখান থেকে রিলাকটেন্স ইকুয়ালস টু এন ইন্টু আই বাই ফাই, তাহলে এন ইন্টু আই মানে অ্যাম্পিয়ার টার্নস পার ওয়েবার। এই যে এটা যেটা দেখালাম আমি, ঠিক আছে। এবার এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমি রিলাকটেন্সটাকে আবার এরকমও লিখতে পারি, 1/μ ইন্টু L/A ইকুয়ালস টু NI বাই ফাই। মিউকে কি লিখতে পারি আমরা এক্ষুনি দেখলাম স্যার, এই যে বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ, তাহলে ফ্রম দিস রিলেশন মিউ ইকুয়ালস টু B/H বলা যায়। তাহলে 1/μ হবে কি, উল্টে যাবে, 1/μ কত হবে H/B ইন্টু L/A ইকুয়ালস টু NI বাই ফাই। বি ইকুয়ালস টু আবার আমরা কি জানি, ফ্লাক্স পার এরিয়া, ম্যাগনেটিক তোমার মানে ফ্লাক্স ডেন্সিটি। তাহলে এইখানে বি ইকুয়ালস টু ফ্লাক্স পার এরিয়া ইন্টু L/A ইকুয়ালস টু NI বাই ফাই। এবার এই এটা আর এই এটা গেল কেটে, এই ফাই গেল কেটে, তাহলে H ইকুয়ালস টু NI বাই এলটা নিচে নিয়ে আসলাম। এই ফর্মুলা প্রথমেই লিখেছিলাম, এইচ এর ইউনিট অ্যাম্পিয়ার টার্নস পার মিটার, দেখো এটাই আসলো অ্যাম্পিয়ার টার্নস পার মিটার। এইচটা কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, এনিওয়ান এনি ডাউট, টেল মি। ম্যাগনেটিক সার্কিট খুব মজাদার, দারুণ, যদি ভালো করে বুঝতে পারো ব্যাপারটাকে, আর মনে রাখাটা একটা ব্যাপার, এতগুলো ফর্মুলা তো একটু জাস্ট আমি কিন্তু পুরো সিকোয়েন্সিয়ালি বুঝিয়েছি, সেই সিকোয়েন্সে বাড়িতে খাতাটা একটু দেখবে সব মনে থাকবে। ওকে চলো নেক্সট। এবার তোমাদের কয়েকটা জিনিস একটু বোঝানোর, সেটা হচ্ছে দেখো আমি ধরো এখানে একটা তার এইভাবে র্যাপিং করছি, এখান থেকে কারেন্ট এন্টার করছে, এদিক দিয়ে বেরোচ্ছে, রাইট। এই যে এন্টারিং, এই তারের যদি আমি এই মাথাটার দিকে লক্ষ্য করি, তারের যদি এই মাথাটা লক্ষ্য করি, গোল থাকে, তার তো গোলই হয়, আমরা যা ওয়্যার দেখি নর্মালি গোল হয়, সব গোল হয়, এটা দিয়ে বেরোচ্ছে। তাহলে এই মাথাটা দিয়ে যদি দেখি, এটাকে কারেন্টটা ভিতরে ঢুকে যাচ্ছে, মানে তুই চলে যাচ্ছে, আর এটা দিয়ে বেরিয়ে আসছে, ডট আর ক্রস দিয়ে বুঝবো। ডট
দেখো আমার পেনের মাথাটা দেখো, আমি যে পেনটা দিয়ে লিখছি, আমি যদি আমার দিকে, মানে তোমরা উল্টোটা দেখছো, আমি আমার দিকে যখন আমার পেনের মাথাটা দেখছি তখন ডট দেখছি, কিন্তু আমি, তোমরা আমার ক্যামেরায় উল্টো আছো বলে পেছনটা দেখছো। তোমরা তোমার পেনের নিপটা যদি দেখো সেটা দেখবে একটা ডট, পেছনটা যদি দেখো সেটা মোটা রাখছে, ওটা ক্রস, মানে এটা অ্যাকচুয়ালি তীর দিয়ে বোঝানো হয়, তীরের মাথা ডট, তীরের পেছন ক্রস। তো এই যে ডট, দ্যাট মিন্স কারেন্ট তোমার দিকে আসছে টুয়ার্ডস ইয়োর সাইড, ক্রস দ্যাট মিন্স তোমার থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা কি, আমার দিকে আসছে, আমার থেকে বেরিয়ে যাচ্ছে, আমি তো এই দিকে দাঁড়িয়ে আছি, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারলে? আমি দেখছি এটা বেরিয়ে যাচ্ছে, এটা ঢুকছে। তো সেই হিসাবে যদি দেখি তাহলে থাম রুল অ্যাপ্লাই করব। এটা তারের ওপরে আমি থামটাকে এইভাবে জড়িয়ে দিলাম, দেখো ভালো করে বুঝবে সবাই, এটা তারের ওপরে থামটাকে এইভাবে জাস্ট লাগিয়ে দাও, থাম মানে আমার বুড়ো আঙ্গুলটাকে। তাহলে যদি লাগিয়ে দিই, এই বুড়ো আঙ্গুলটা যদি কারেন্টের ডাইরেকশন হয় তাহলে এইটা হচ্ছে ফ্লাক্সের ডাইরেকশন। এইটা যদি কারেন্টের ডাইরেকশন হয় এই বুড়ো আঙ্গুলটা, তাহলে এটা কি ফ্লাক্সের ডাইরেকশন। তাহলে এইভাবে কারেন্ট বেরিয়ে আসছে, তাহলে এটা কারেন্ট, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ডট কানেকশনের জন্য, মানে কারেন্ট যখন কোনো তার দিয়ে তোমার দিকে আসছে তখন তার চারদিকে যে ফ্লাক্সটা থাকবে সেটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেল? সেমভাবে যখন কারেন্ট, এবার তুমি এইভাবে দেখছো অ্যান্টি ক্লকওয়াইজ, বা তোমরা এইভাবে দেখছো অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমি কি করলাম, এটাকে উল্টে দিলাম। যদি উল্টে দিই, এই জিনিসটা এরকম ছিল, এবার আমি যদি মাথাটাকে সামনে করি, এটাকে পেছন দিক দিয়ে যদি আমি এইভাবে দেখি, তাহলে কি দেখতে পাবো? ক্লকওয়াইজ। মানে কিভাবে ব্যাপারটা বোঝাই, আমি পেছন এটা তোমরা দেখতে পাচ্ছ এরকম, আমি যদি এইভাবে এই পেছন দিক থেকে দেখি তাহলে দেখতে পাবো এটা ক্লকওয়াইজ এরকম যাচ্ছে, বুঝতে পারলে তো? তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দুটো কনজিকিউটিভ তারকে যদি আমরা পাশাপাশি রাখি, রেজাল্টেন্ট ফ্লাক্স আপওয়ার্ড, দেখো এটাও আপওয়ার্ড এটাও আপওয়ার্ড, কিন্তু দুটো কনজিকিউটিভ মানে তারকে যদি আমরা সেম ডাইরেকশানে রাখি তাহলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেক্ষেত্রে রেজাল্টেন্ট ফ্লাক্স জিরো। জিরো কেন? এর প্রপার্টিটাকে এলিমিনেট করে দেবে, কিন্তু এইখানে কি হয়ে যাচ্ছে? সাম হয়ে যাচ্ছে। তো এই কনসেপ্টগুলো আমরা যখন ওয়াইন্ডিং পড়বো সেখানে খুব কাজে লাগবে, যখন আমরা মোটরের কয়েল বাঁধা শিখবো। মানে প্র্যাকটিক্যালি তো পসিবল না, আমি যখন তোমাদের ওয়াইন্ডিং পড়াবো তখন ওগুলো কাজে লাগবে, ঠিক আছে? তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট হ্যান্ড থাম্ব রুল, ওকে? তো এই কনসেপ্টটা বুঝতে পারলে, তাই না? বাকি জিনিস, বাকি আরও ফ্লেমিং বা আরও অনেক কিছু আছে ম্যাগনেটিক সার্কিটের, ইডি কারেন্ট লস, আমাদের মানে ইডি কারেন্ট কাকে বলে বা ইডি কারেন্ট লস কি, ফ্লেমিং রুলস, তারপরে লেঞ্জ ল, এগুলো নেক্সট ক্লাসে পড়াবো। তো আজকে আর একটা জিনিস আমি লাস্ট বলে রাখি, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল আর একটা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, এটা কোথায় কখন অ্যাপ্লাই হয়? একটা মোটরের জন্য অ্যাপ্লাই হয় আর একটা জেনারেটরের জন্য। এবার অনেকে ভুলে যায়, এটা মনে রাখার একটা ট্রিক্স বলি। দেখো এটা হচ্ছে জেনারেটরের জন্য আর এটা মোটরের জন্য। কি করে মনে রাখবো? এখানে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল আর কটা আছে? দুটো আর, এখানেও দুটো আর আছে, এখানে একটা আর, এখানে একটা আর। শর্টকাট মনে থেকে যাবে, ভুলবে না। একটা জেনারেটিং অ্যাকশন, একটা মোটরিং অ্যাকশন। এগুলো আমি যখন পড়াবো তখনই বোঝাবো, যখন মোটর শুরু করবো তখন এগুলো পড়াবো। হ্যাঁ, জাস্ট আমি এখন বেসিকটা একটু আলোচনা করছি যাতে আমার নেক্সট ক্লাসগুলো করতে অসুবিধা না হয়। তো আই থিঙ্ক বুঝলে, মনে থাকবে তো সবার নাকি এটা? একদম ওকে। সো আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মার স্টার্ট করব, ওকে? এবং তার মধ্যেই আমরা ম্যাগনেটিক সার্কিটের কনসেপ্টও পড়বো, তার সঙ্গে ট্রান্সফর্মারও পড়বো, একসাথেই চলবে সব। ওকে, থ্যাংক ইউ।
বলো